চুয়েট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে জানাই শুভেচ্ছা। সপ্তম শ্রেণীর এটি আমার প্রথম ক্লাস অনলাইনে। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রত্যয়যোগের শব্দ গঠন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি বিষয়। আমি আজকের ক্লাসে প্রত্যয়ের প্রাথমিক আলোচনাগুলো করব এবং পরবর্তী 2-1 দিন পরে আরেকটি ক্লাসে প্রত্যয়ের উদাহরণগুলো যেগুলো আছে সেই উদাহরণ নিয়ে আরেকটি বিস্তারিত ক্লাস আলোচনা করব। প্রত্যয়যোগে শব্দ গঠন জানতে হলে আমাকে যে বিষয়গুলো আগে জানতে হবে সেটি হচ্ছে প্রাতিপদিক। প্রাতিপদিক কি? অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন নাম শব্দ অর্থাৎ নাম শব্দ বলতে আমরা বুঝি বিশেষ্য শব্দগুলোকে, অর্থাৎ বিশেষ্য পদগুলোকে বুঝি সাধারণত। আর বিভক্তিহীন বলতে কোনো বিভক্তি যুক্ত থাকবে না। যেমন আমি বললাম হাত, এই হাতের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই এবং এটি একটি বিশেষ্য পদ বা নাম শব্দ, যার কারণে এটি একটি প্রাতিপদিক। যদি আমি বললাম হাতে, তাহলে কিন্তু এখানে এটা, এই যে হাত যোগ এই এটা কিন্তু বিভক্তি, যার কারণে এটাকে হাতে, এটাকে প্রাতিপদিক বলা যাবে না। প্রাতিপদিক হতে হলে বিভক্তিহীন হতে হবে, অর্থাৎ বিভক্তি থাকতে পারবে না, শব্দের মূল অংশটা থাকতে হবে এবং শব্দটা নাম শব্দ হতে হবে। তাহলে প্রাতিপদিক হতে হলে বিভক্তিহীন হতে হবে এবং নাম শব্দ হতে হবে। যেমন হাত, ফুল, মুখ, গোলাপ ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাতিপদিক। এটা প্রাতিপদিক অবশ্যই মনে রাখবে, বিভক্তিহীন হতে হবে, নাম শব্দ হতে হবে, অর্থাৎ শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত থাকতে পারবে না। এরপরে আমরা দেখব মৌলিক শব্দ কি, অর্থাৎ যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, অর্থাৎ যে শব্দগুলো ভাঙা যাবে না এবং এগুলোকে বিশ্লেষণ করা যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দকে ভাঙা যাবে, বাংলায় আমরা কিছু বর্ণ পাবো, অর্থাৎ আলাদা কোনো অর্থবোধক কিছু পাবো না, সেক্ষেত্রে সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন দেখো আম, আম শব্দটা আমরা বাংলায় আমরা পাই সরেয়া ম, কিছু বর্ণ পেয়েছি কিন্তু অর্থবোধক কিছু পাইনি, যার কারণে এটাকে মৌলিক শব্দ বলা যাবে না। হ্যাঁ, আমি যদি এখন বললাম চলন্ত, তাহলে আমরা কি পাচ্ছি? চল যোগ অন্ত, এখানে কিন্তু চল, এটি একটি কি পাচ্ছি? মূল শব্দ পাচ্ছি ভেঙে, যার কারণে এটা কিন্তু মৌলিক শব্দ নয়। কেন? এই শব্দকে ভেঙে একটা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে বলে এটি মৌলিক শব্দ নয়, কারণ মৌলিক শব্দ হচ্ছে ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, যার কারণে মৌলিক শব্দগুলো হচ্ছে আম, বই, কর, চল ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। হ্যাঁ, আর কর, চল, বই, মুখ, হ্যাঁ, যেমন প্রাতিপদিক যেগুলো আছে সবগুলি কিন্তু মৌলিক শব্দ, কিন্তু সব মৌলিক শব্দ কিন্তু প্রাতিপদিক নয়। আমরা মৌলিক শব্দের মধ্যে দেখতে পাচ্ছি আম, বই, বইগুলো হচ্ছে নাম শব্দ, আবার কর, চল এগুলো হচ্ছে ধাতু বা ক্রিয়াপদের মূল অংশ। ক্রিয়াপদের মূল অংশ হওয়ার কারণে এগুলো কিন্তু প্রাতিপদিক নয়। প্রাতিপদিক হতে হলে নাম শব্দ হতে হবে, যেমন আম, বই প্রাতিপদিক। হ্যাঁ, কিন্তু তাহলে আমরা বুঝতে পারছি সকল প্রাতিপদিক গুলো কিন্তু আসলে মৌলিক শব্দ, কিন্তু সকল মৌলিক শব্দগুলো কিন্তু আসলে কি নয়? প্রাতিপদিক নয়। এই দুইটা বিষয় আমরা জানবো, কেন জানবো সেটা আমরা বিস্তারিত একটু পরেই দেখতে পাবো। এবং আমাদের যে বিষয়টা প্রত্যয় জানার জন্য যে বিষয়টা আমাদের দরকার সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি ছাড়া, প্রকৃতি যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনোই প্রত্যয় পারবো না। আমাদের প্রকৃতি ভালো করে জানতে হবে, তাহলেই আমরা প্রত্যয়টা ভালো করে বুঝতে পারবো। তাহলে আমরা প্রকৃতি কাকে বলে, আমাদের প্রকৃতি কাকে বলে আমাদের জানতে হবে। তাহলে দেখো, শব্দের মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবে বিশ্লেষণ করা সম্ভব নয় সেগুলো কিন্তু প্রকৃতি। এক কথায় আমরা বলতে পারি এই যে মৌলিক শব্দের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো সবগুলো কিন্তু প্রকৃতি, অর্থাৎ শব্দের মূল অংশকে, একটা শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। যেমন আমি একটু করে বললাম হাতল, এখানে মূল শব্দ কি? হাত যোগ ল, এখানে মূল শব্দ কি? হাত, এই হাতটা হচ্ছে প্রকৃতি। তো শব্দের যে মূল অংশ থাকবে সেটা হচ্ছে প্রকৃতি। যেমন আমি বললাম চলন্ত, এখানে মূল শব্দ কি? চল যোগ অন্ত, এখানে চল হচ্ছে মূল শব্দ, যার কারণে চল এটা হচ্ছে প্রকৃতি। যেমন আমি বললাম ফুলেল, এখানে দেখো ফুল যোগ এল, এখানে ফুল হচ্ছে মূল শব্দ, ফুল হচ্ছে মূল শব্দ, যার কারণে ফুল হচ্ছে প্রকৃতি। তাহলে আমরা বলতে পারি এক কথায় শব্দের মূল অংশকে, শব্দ বলতে যায় বা ধাতু বলা যায়, শব্দ বা ধাতুর মূলই হচ্ছে প্রকৃতি। মূল ধাতুর মূল কি? আমরা মনে করে বললাম করি,
করি শব্দটার মূল হচ্ছে কর। এই কর হচ্ছে ধাতু, এই ধাতুর হচ্ছে কিন্তু আসলে প্রকৃতি। তাহলে শব্দ বা ধাতুর মূলে হচ্ছে প্রকৃতি। এছাড়াও আমরা বলতে পারি এই যে আমরা প্রত্যয় করব, অর্থাৎ যার সাথে যে শব্দ, যার সাথে প্রত্যয় যুক্ত হয় তাকে কিন্তু প্রকৃতি বলে। অর্থাৎ যার সাথে প্রত্যয় যুক্ত হয় তাকে প্রকৃতি বলে। এই যে আমরা প্রত্যয় বলি, প্রত্যয় করি, এই প্রত্যয়গুলো কিন্তু এই প্রকৃতির পরে যুক্ত হয়, নাইলে প্রত্যয়ের কোনো কিন্তু আসলে কোনো দাম নেই এই প্রকৃতি ছাড়া। প্রকৃতির পরেই কিন্তু প্রত্যয় যুক্ত হয়, হ্যাঁ, এবং প্রত্যয়গুলো যুক্ত হয়ে শব্দের একটা নতুন শব্দ গঠন করে। হ্যাঁ, যেমন আমি বললাম আমি কলম খাই, আমি কলম খাই, বাক্যটা হলো, হয়নি? তাহলে এখানে কি হয়েছে দেখো, এখানে আমি যদি এখন কলম খাই শব্দটি হচ্ছে না, এখন আমি বললাম আমি কলমই খাই, তার মানে কলমে হচ্ছে এক ধরনের শাক, আমি শাক খাই। তাহলে এখানে কি হয়েছে, এই যে আমি যেখানে রস্যি ব্যবহার করলাম, কলম যোগ রস্যই, এই রস্যই, এটা হচ্ছে কলমটা হচ্ছে শব্দের মূল, যেটাকে প্রকৃতি বলা হচ্ছে, এটি একটি প্রকৃতি, এই শব্দের মূল অংশ। সেখানে সাথে রস্যই যুক্ত হয়ে শব্দটা নতুন শব্দ গঠন করেছে, কলম থেকে কলমে, তার মানে নতুন শব্দ সৃষ্টি করেছে। তাহলে প্রত্যয়টা কোথায় বসেছে, শব্দের শেষে কিন্তু প্রত্যয়টা বসে, প্রকৃতির পরে কিন্তু বসে। তাহলে প্রকৃতি আমাদের ভালো করে জানতে হবে, মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবে বিশ্লেষণ করা সম্ভব নয় তাকে বলা হয় প্রকৃতি। আর শব্দ বা ধাতুর মূলে হচ্ছে প্রকৃতি, বা আমরা এটাও বলতে পারি যার সাথে প্রত্যয় যুক্ত হয় তাকে প্রকৃতি বলে। যেমন প্রকৃতি হচ্ছে কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু, অর্থাৎ শব্দের মূল অংশকে, ক্রিয়াপদের মূল অংশকে কিন্তু ধাতু বলে, যেটাকে ক্রিয়া প্রকৃতিও বলা হয়। যেমন আমরা লিখলাম করি, এখানে কি কর যোগ কি, এই যে কর, এটা কিন্তু হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। যেমন আমরা বললাম করলাম বা চললাম, চললাম, এই যে লাম, এখানে মূল অংশ কি, মূল হচ্ছে চল, এই চল হচ্ছে ধাতু, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এবার আমরা দেখব নাম প্রকৃতি বা সংজ্ঞা প্রকৃতি কি। নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল অংশকে, অর্থাৎ নাম শব্দের মূল অংশকে নাম প্রকৃতি বলে। যেমন আমরা বললাম ফুলেন, এই যে ফুলেন, এখানে মূল শব্দ কি, ফুল যোগ এল, তাহলে ফুল কি পদ, একটি নাম শব্দ, যার কারণে এটি একটি নাম প্রকৃতি। তাহলে আমরা বুঝতে পেরেছি ক্রিয়াপদের মূল অংশকে কিন্তু ক্রিয়া প্রকৃতি বা ধাতু বলে। যেমন কর, চল, দিস, কি, এগুলো হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। আর এখানে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধাতু চিহ্ন, এটাকে বলা হচ্ছে ধাতু চিহ্ন, প্রায় দেখতে রুট ওভারের মতো, কিন্তু উপরের এটা নাই, এটা দেওয়া যাবে না। এই যে রুট ওভারের মতো, এটা হচ্ছে ধাতু চিহ্ন, এটা ক্রিয়া মূল বোঝাতে, অর্থাৎ যখন ক্রিয়াপদের মূল অংশ বা ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে এটা দিতে হয়। যেমন করের আগে চল, দিস, এগুলো ক্রিয়া প্রকৃতি বলে। এগুলোর আগে আমরা তোমার কি ব্যবহার করেছি, এই ধাতু চিহ্ন ব্যবহার করেছি। আর নাম প্রকৃতিকে, নাম শব্দের মূল অংশকে নাম প্রকৃতি বা সংজ্ঞা প্রকৃতি বলে। যেমন ফুল, মাছ, বই, হাত ইত্যাদি, এগুলো হচ্ছে নাম প্রকৃতি। এবার একটা বিষয় দেখো, এই যে নাম প্রকৃতি বলেছি, ফুল, মাছ, বই, হাত, এগুলো কিন্তু প্রাতিপদিক না সবগুলো, দেখো তো, অর্থাৎ যেগুলো প্রাতিপদিক সেগুলো কিন্তু নাম প্রকৃতি। সেজন্য বলা হয় প্রাতিপদিককে নাম প্রকৃতিও, নাম প্রকৃতির মূলও বলা হয়, অর্থাৎ নাম প্রকৃতির মূল শব্দও বলা হয়। অর্থাৎ নাম প্রকৃতির যে শব্দগুলো সেগুলোই কিন্তু প্রাতিপদিক। তাহলে আমাদের প্রাতিপদিকের সাথে কিন্তু প্রকৃতি প্রত্যয় সম্পর্ক আছে, অবশ্যই আছে। নাম প্রকৃতির শব্দগুলোই কিন্তু প্রাতিপদিক। আর যে শব্দগুলো প্রাতিপদিক আছে সবগুলো কিন্তু মৌলিক শব্দ আছে। তাহলে মৌলিক শব্দের সাথে সম্পর্ক কি? মৌলিক শব্দের মধ্যে আমরা দুই ধরনের শব্দ পেয়েছি, নাম শব্দগুলো পেয়েছি, আবার এখানে ক্রিয়ামূলগুলো পেয়েছি। এই যে নাম শব্দগুলো যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে নাম প্রকৃতি মৌলিক শব্দের মধ্যে, আবার মৌলিক শব্দের মধ্যে যে আমরা ক্রিয়ামূলগুলো পেয়েছি সেগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তাহলে এই যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি মিলেই কিন্তু আসলে প্রকৃতি গঠন করা হয়, আর এই প্রকৃতি এইগুলো শব্দগুলো কিন্তু আসলে মৌলিক শব্দ। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি। আমরা এখন আমাদের প্রত্যয় নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করব ইনশাল্লাহ। কয়েকদিনের মধ্যেই আমি তোমাদের প্রকৃতির যে উদাহরণগুলো আছে সবগুলো উদাহরণ বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা চলে যাব প্রত্যয়ের মধ্যে। এবার আমরা দেখব প্রত্যয়। প্রত্যয় কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।
তাহলে প্রত্যয় কি হচ্ছে, ধাতু বা শব্দের পরে যুক্ত হবে। ধাতু বা শব্দের পরে বলতে প্রকৃতির পরে, অর্থাৎ প্রকৃতি আমরা দুই রকম করেছি, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতিকে ধাতু বলে, নাম প্রকৃতিকে শব্দ বলে। অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো এই ধাতু বা শব্দের পরে যুক্ত হবে এবং নতুন অর্থবোধক শব্দ গঠন করবে। যেমন আমি একটু আগে দেখেছিলাম কলম থেকে কলমে, নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন আমি বললাম হাত যোগ আ, তাহলে এখানে কি হয়ে গেল, হাতা। এই যে এখানে হাত, হাত শব্দটি হচ্ছে প্রকৃতি, সেখানে সাথে সরেয়া যুক্ত হয়েছে, সেটা সরেয়াটা হচ্ছে প্রত্যয়। তার মানে এখানে হাত হচ্ছে কিন্তু নাম শব্দ, আর এখানে কিন্তু এটা কি হয়েছে, সরেয়াটা প্রত্যয় যুক্ত হয়েছে, আর এখানে হাতা হয়েছে। এটি একটি প্রত্যয়যোগে গঠিত শব্দ। এই যে প্রত্যয়যোগের শব্দ গঠন, এই যে হাতা প্রত্যয়যোগে গঠিত হয়েছে। আবার দেখো আমরা যদি বলি কারক, কি যোগ অক, কারক। এই যে কি, এটা হচ্ছে একটি ধাতু, অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে বা ক্রিয়ামূল, এটি ক্রিয়ামূল বা ধাতু। এর সাথে আমরা কি যুক্ত করেছি, অক যুক্ত করে কি হয়েছে, কারক। এই অকটা হচ্ছে এখানে প্রত্যয় এবং কারকটা হচ্ছে প্রত্যয়যোগে গঠিত শব্দ। তো একটা বিষয় মনে রাখতে হবে এখানে, এই যে আমি লিখলাম হাত যোগ হাতা, কি যোগ অক, আমি এখানে একটু করে দেখাচ্ছি। দেখো এই যে হাত যোগ আ সমান হাতা, তারপর কি যোগ অক আমরা লিখেছি কারক। এই যে এই অংশগুলো, এগুলো হচ্ছে প্রকৃতি, এগুলো হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, এগুলো হচ্ছে প্রত্যয়। আর প্রকৃতির সাথে প্রত্যয়যোগে গঠিত যে শব্দগুলো হয়েছে সেগুলো, অর্থাৎ এই প্রত্যয়যোগে যে শব্দ গঠন হয়েছে সেগুলোকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ। প্রত্যয়ান্ত শব্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রকৃতির মধ্যে, অর্থাৎ সেটা নাম হোক বা ধাতু হোক, এগুলো হচ্ছে প্রকৃতি, একটা নাম প্রকৃতি বা একটা ধাতু প্রকৃতি যে হোক, সেগুলোর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে প্রত্যয়। আর প্রকৃতির সাথে প্রত্যয়যোগে গঠিত শব্দকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ। অর্থাৎ প্রত্যয়ান্ত শব্দ মানে প্রত্যয়যোগে গঠিত শব্দ। হ্যাঁ, অর্থাৎ প্রত্যয় যোগ অন্ত, প্রত্যয়ান্ত, অর্থাৎ অন্ত মানে শেষে, অর্থাৎ শেষে প্রত্যয় যোগ হয়েছে, প্রত্যয়ান্ত। প্রত্যয় যোগ অন্ত, অন্ত মানে শেষে, অর্থাৎ প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়েছে বলে সেগুলোকে প্রত্যয়ান্ত শব্দ বলা হয়। তাহলে আমরা কি দেখতে পেরেছি, আমরা দেখতে পেলাম প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ, যেমন কি যোগ কি মানে কাজ করা, এখানে কাজের সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে কারক। অর্থাৎ এখানে নতুন শব্দ অক যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয়েছে হাত। হাত এবং হাতে কিন্তু এক কথা নয়, তার মানে এখানে সরেয়া যুক্ত হয়ে, অর্থাৎ প্রত্যয় যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করেছে। হ্যাঁ, সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি যোগ প্রত্যয় সমান সমান প্রত্যয়ান্ত শব্দ। তাহলে এইবার এই শব্দগুলোকে আমরা ভাঙবো। এখানে প্রকৃতির মধ্যে নাম প্রকৃতি হতে পারে, তারপর কৃত প্রকৃতি হতে পারে। আবার এখানে যে প্রত্যয় আছে, প্রত্যয় কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে এই যে প্রত্যয় ব্যবহার করেছি, এই প্রত্যয়গুলোও কিন্তু দুই ধরনের আছে। আবার এখানে যে প্রত্যয়ান্ত শব্দ, সেই প্রত্যয়ান্ত শব্দও কিন্তু দুই ধরনের। তাহলে এখানে যে প্রকৃতি সেটাও দুই ধরনের প্রত্যয়, সেটাও দুই ধরনের প্রত্যয় রয়েছে, প্রত্যয়ান্ত শব্দও দুই ধরনের রয়েছে। আমরা একটু আলোচনার দিকে যাই। যেমন প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। প্রথমে আমরা দেখব কৃত প্রত্যয় কি। কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর পরে, এই যে আমরা বলেছি ধাতু বা শব্দে, তার মধ্যে একটা অংশ নিয়েছি। দেখো ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে, যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। এখানে আমরা কৃত প্রত্যয় বলি বা তদ্ধিত প্রত্যয় বলি, সবার কাজ হচ্ছে, প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। তাহলে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ধর, চল, দিস, এগুলো কিন্তু ক্রিয়াপদের মূল অংশ বা ধাতু। এই ধাতুর সাথে যে শব্দগুলো যুক্ত হয়েছে বর্ণ বা বর্ণ সমষ্টি, সেগুলো হচ্ছে এখানে কি হবে, কৃত প্রত্যয় হবে। কেন এগুলো কৃত প্রত্যয়? আমরা একটু আগে আমরা দেখেছি সরেয়া, সরেয়া এখানে হাতের সাথে যুক্ত হয়েছে। এই সরেয়া কিন্তু তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তদ্ধিত প্রত্যয়, কিন্তু এখানে সরেয়া যখন ধাতুর সাথে যুক্ত হবে তখন সেটা হচ্ছে তোমার কৃত প্রত্যয়। তাহলে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে কি, আমাদের প্রত্যয়টা চেনার জন্য আমাদের সবচেয়ে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে প্রকৃতি।
প্রকৃতির দিকে আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। যেমন দর যোগ আ ধরা, চল যোগ অন্ত চলন্ত, দিশ যোগ জ দৃশ্য। তাহলে এই যে কৃত প্রত্যয়ের মধ্যে একটা বিষয় দেখো, এই যে এখানে আমরা এখানে প্রকৃতি বলেছি, তাহলে এই প্রকৃতিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছিল নাম প্রকৃতি আর একটা ছিল ধাতু প্রকৃতি। হ্যাঁ, ধাতু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে ধাতু, সুতরাং এগুলো সবগুলো হচ্ছে ধাতু। তাহলে এই এই শব্দগুলোর সাথে যেগুলো যুক্ত হয়েছে সেগুলো প্রত্যয়। তাহলে এখানে যে যে ধাতুর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হয়েছে সেগুলোকে কিন্তু আমরা শুধু প্রত্যয় বলতে পারবো না, সেগুলো হচ্ছে সবগুলো কৃত প্রত্যয়। তাহলে দেখো এখানে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে প্রত্যয়ান্ত শব্দ হয়, তাহলে প্রকৃতিটা যদি ধাতু হয় তাহলে প্রত্যয়টা হয়ে যাবে কৃত প্রত্যয়, আর শব্দটা হয়ে যাবে এই যে প্রত্যয় যুগে গঠিত যে প্রত্যয়ান্ত শব্দ ছিল সেই প্রত্যয়ান্ত শব্দটা হয়ে যাবে কৃতন্ত পদ। অর্থাৎ কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দকে অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত পদটিকে কৃতন্ত পদ বলে। তাহলে এবার দেখো আমরা কি বুঝতে পারলাম, আমরা জানি প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে প্রত্যয়ান্ত শব্দ হয়, অর্থাৎ প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলো হচ্ছে প্রত্যয়, অর্থাৎ সেই প্রত্যয় যোগে গঠিত শব্দকে প্রত্যয়ান্ত বলে। প্রকৃতিটা যদি ধাতু হয় প্রত্যয়টা হয়ে যাবে কৃত প্রত্যয়, আর ধাতুর সাথে যখন কৃত প্রত্যয় হবে তখন প্রত্যয়ান্ত শব্দটা হয়ে যাবে কৃদন্ত পদ। তাহলে আমরা কি পেলাম, কৃত প্রত্যয় কাকে বলে, ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। এবং যেমন ধর যোগ আ ধরা, চল যোগ অন্ত চলন্ত, বা দিশ যোগ জ দৃশ্য। তাহলে আমরা বুঝতে পারলাম কৃত প্রত্যয় কাকে বলে। আমরা দেখব তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কাকে বলে, শব্দের পরে। আমরা কিন্তু কৃত প্রত্যয় দেখেছিলাম ধাতুর পরে, তাহলে তদ্ধিত প্রত্যয় কি, শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে কৃত প্রত্যয় কি ছিল, ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে, কিন্তু এখানে তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের পরে। যেমন আমরা দেখি বাঘ যোগ আ বাঘা, সোনা যোগ আলি সোনালি, হাত যোগ ল হাত, এগুলো হচ্ছে তাহলে কি, এগুলো হচ্ছে সবগুলো তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা যে একটু আগে দেখেছিলাম যে কর যোগ আ করা, বল যোগ আ বলা, হ্যাঁ, যে শব্দগুলো দেখেছিলাম কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু সরায়া কিন্তু যখন সরায়াতে যখন কৃত ধাতুর সাথে যুক্ত হয়েছিল তখন সেক্ষেত্রে সরায়া ছিল কৃত প্রত্যয়, কিন্তু এখন সরায়া যুক্ত হয়েছে কিসের সাথে, শব্দের সাথে। যখন শব্দের সাথে যুক্ত হয়েছে, নাম শব্দের সাথে যুক্ত হয়েছে, নাম প্রকৃতির সাথে যুক্ত হয়েছে, তখন সেটা কিন্তু তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যখন প্রত্যয়টা যখন ধাতুর সাথে যুক্ত হবে তখন সেই প্রত্যয়টা হয়ে যাবে তোমার কৃত প্রত্যয়, আর যখন প্রত্যয়টা যখন নাম শব্দের সাথে যুক্ত হবে তখন সেটা হবে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বাঘ যোগ আ বাঘা, সোনা যোগ আলি সোনালি, হাত যোগ ল হাতল, এখানে বাঘ, সোনা, হাত এগুলো হচ্ছে প্রকৃতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি দুই ধরনের, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা ক্রিয়া প্রকৃতি। আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু নাম শব্দ, সুতরাং এগুলো হচ্ছে নাম প্রকৃতি। তারপর এই যে নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় বা বর্ণ সমষ্টি যুক্ত হবে সেগুলো হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় যোগে শব্দটা হয়ে যাবে কি, তদ্ধিত প্রত্যয় যোগে শব্দটা হয়ে যাবে তদ্ধিতান্ত পদ। তাহলে আমরা এবার কি দেখলাম, দেখো প্রকৃতি রয়েছে, প্রকৃতির দুই ধরনের, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা কৃত প্রকৃতি। আর প্রকৃতির সাথে যা যুক্ত হয় সেগুলো প্রত্যয় দুই ধরনের, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আর প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ হয় সেটা হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ, যেমন হাতা কারক, এগুলো হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ। এবার এখানের মধ্যে দেখো এই প্রত্যয়ান্ত শব্দ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে কৃতান্ত পদ, একটা তদ্ধিতান্ত পদ, যেটা আমরা তদ্ধিতান্ত পদে পেয়েছি। তদ্ধিত প্রত্যয় সাধিত পদটিকে তদ্ধিতান্ত পদ বলে। এবার বিষয়টা দেখো, প্রকৃতি যখন নাম শব্দ হবে তখন সরাইয়াটা হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়, নাম প্রকৃতির সাথে প্রত্যয় হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়, এবং প্রত্যয়ান্ত শব্দটা হয়ে যাবে তদ্ধিতান্ত পদ। এবার যখন প্রকৃতিটা যখন তোমার ধাতু হয়ে যাবে সেই ক্ষেত্রে ধাতু বা ক্রিয়া প্রকৃতি হবে তখন প্রত্যয়টা হয়ে যাবে কৃত প্রত্যয়, তখন শব্দটা প্রত্যয়ান্ত শব্দটা হয়ে যাবে তোমার কৃতান্ত পদ। তাহলে এই যে আমরা এখানে প্রকৃতি বললাম, হাত কিন্তু নাম প্রকৃতি, সরাইয়া হচ্ছে তদ্ধিতান্ত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এবং হাতা হচ্ছে তদ্ধিতান্ত পদ। এবার এই যে প্রকৃতির মধ্যে যে কি আছে, কিটা হচ্ছে
কি ধরনের প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় আছে সেটা হচ্ছে কি প্রত্যয়? কীট প্রত্যয়। কীট প্রত্যয় যোগে গঠিত শব্দটা হচ্ছে কৃদন্ত পদ। তাহলে হাতা হচ্ছে তদ্ধিতান্ত পদ, কারক হচ্ছে কৃদন্ত পদ। হাতা কারক একসাথে কিন্তু আসলে তদ্ধিতান্ত পদ। তদ্ধিতান্ত পদও দুই ধরনের, এটা হচ্ছে তদ্ধিতান্ত পদ। প্রত্যয়ান্ত পদ কিন্তু দুই ধরনের, এটা হচ্ছে তদ্ধিতান্ত পদ, এটা হচ্ছে কৃদন্ত পদ। এবার এর মধ্যে যে প্রত্যয় রয়েছে, এই সরেয়া প্রত্যয়টা কিন্তু কিসের সাথে হয়েছে? নাম শব্দের সাথে হয়েছে, যার কারণে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এই প্রত্যয়টা যখন ধাতুর সাথে যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কৃত প্রত্যয়। তাহলে আমরা প্রকৃতিও জানতে পেরেছি দুই ধরনের, একটা হচ্ছে নাম প্রকৃতি, আরেক নাম হচ্ছে সংজ্ঞা প্রকৃতি, আর আরেকটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু। তাহলে আমরা আজকে প্রত্যয় যোগে গঠিত যে শব্দগুলো পেয়েছি, এই যে এখানে বাগা, সোনালী, হাতল, কারক, হাতা, করা, এই শব্দগুলো সবগুলোই কিন্তু আসলে প্রত্যয় যোগে গঠিত শব্দ। প্রত্যয়ের কাজ কি? প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন অর্থবোধক শব্দ গঠন করা, শব্দের নতুন একটা অর্থ দেওয়া। যেমন আমি তোমাদেরকে বলেছি যে আমি কলম খাই, তো কলম খাইয়ের ক্ষেত্রে আমরা কি বললাম? এটা শব্দটা হচ্ছে না, যখন কলমের সাথে যখন আমরা রস্যই যুক্ত দিয়েছি তখন কলমই হয়ে গেল, তার মানে একটা শাক হয়ে গেল, শব্দের অর্থটা পরিবর্তন হয়ে গেল, নতুন শব্দ গঠন করবে। এই যে রস্যই প্রত্যয়, প্রত্যয়ের কাজ হচ্ছে প্রকৃতির পরে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করা। তাহলে আজকে আমরা প্রত্যয় যোগের শব্দ গঠনের প্রাথমিক যে আলোচনা, সেই আলোচনাটা আমরা শিখেছি। মৌলিক শব্দ শিখেছি, প্রাতিপদিক শিখেছি, প্রকৃতি শিখেছি, প্রকৃতি দুই ধরনের সেটাও শিখেছি। তারপর আমরা প্রত্যয় পড়েছি। প্রত্যয়ের প্রাথমিক যে আলোচনা, কৃত প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় চেনার যে উপায়, হ্যাঁ, আমরা প্রত্যয় চিনব। কখন চিনব? আমরা প্রত্যয়ের প্রকৃতিটা যখন ভালো করে চিনব তখন আমরা প্রত্যয় সম্পর্কে আমরা ধারণা পাবো। ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের এই যে কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা সহ উদাহরণ সহ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।